মানিকগঞ্জ। বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা মানিকগঞ্জে। ঘুরি ফিরি গ্রামগঞ্জ, তাই আসলাম মানিকগঞ্জ। আজকের এই ভিডিওতে আমি মানিকগঞ্জের আসল সৌন্দর্য আপনার দেখানোর চেষ্টা করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। মানিকগঞ্জের বেশ কয়েকটি প্লেস আপনাদের সামনে প্রেজেন্ট করবো এবং সাথে সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মানিকগঞ্জ। মানিকগঞ্জ বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলার নাম হচ্ছে এই মানিকগঞ্জ। এটি রাজধানী ঢাকা থেকে 51 কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। মানিকগঞ্জের নামকরণ নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে, আর গঞ্জ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। এই মানিক আর গঞ্জ মিলে তৈরি হয় মানিকগঞ্জ। আবার কেউ কেউ বলে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিকজাদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নাম অনুসারে এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে মানিকগঞ্জ। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ির মধ্যে, যেটি মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গোবিন্দরাম সাহা, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জমিদার ছিলেন। বালিয়াটি গ্রামে অবস্থিত হয় এই গ্রামের নাম অনুসারে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়ি। এই বালিয়াটি জমিদার বাড়ি হচ্ছে 1900 শতকের দিকে নির্মিত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বৃহৎ একটি জমিদার বাড়ি। এই বালিয়াটি জমিদার বাড়ি আসলে আপনার মন প্রাণ ভালো হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। কারণ এর যে সৌন্দর্য এবং এর যা স্থাপনার কাঠামো, সেটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে। কিন্তু এই বালিয়াটি জমিদার বাড়ি যতটা না সুন্দর, এর ইতিহাস ততটাই কালো। তো চলুন ঘুরে ফিরে এই ইতিহাস সম্পর্কে জেনে আসি এবং এর স্থাপনাগুলো দেখে আসি। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। তখনকার দিনে জমিদার থাকলেও কিন্তু তারা গভীর নলকূপ ইউজ করতে পারতো না, বা এখন যে সাবমার্সিবল ইউজ করে হচ্ছে আমরা যে পানি পান করি সেটা কিন্তু তারা করতে পারতো না। তাই তারা এই যে জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় এই যে কূপ খনন করে, কারণ এই কূপে তারা মিষ্টি পানি সংগ্রহ করে সেই পানিটা তারা খেত। তো এই কূপগুলো দেখলে সত্যি কথা বলতে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ আপনি সেই 1900 শতকে কিংবা 1900 শতকের আগে কিভাবে মানুষ বসবাস করে বা কিভাবে তারা যে দৈনন্দিন পানির জন্য কষ্ট করতো, সেটি কিন্তু আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তাই অবশ্যই পানি অপচয় থেকে নিজেকে দূরে রাখুন। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও বলা হয়। বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদের সবগুলো ভবন একসাথে স্থাপনা করা হয়নি। এই প্রাসাদের অন্তর্গত ভবনগুলো জমিদার পরিবারের বিভিন্ন উত্তরসূরি কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। ভবনটি দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে 4টি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির একটি পুকুর রয়েছে। এই প্রাসাদের সামনের 4টি ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এবং পিছনের প্রাসাদগুলোকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করতেন। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনের বর্তমানে জাদুঘর স্থাপনা করা হয়েছে, যেখানটায় আমরা ভিডিও করার অনুমতি পাইনি। সর্বোপরি ভবনটি দেখতে খুবই সুন্দর। আপনি এখানে আসবেন, এর ইতিহাস সম্পর্কে জানবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এই জমিদার বাড়ির ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে আপনার একটু ভিতরে যেতে হবে, কারণ এই জমিদার বাড়ি যে প্রতিষ্ঠিত করেন তার ছিল 4টি ছেলে এবং সেই 4টি ছেলে ছিল দুধ চরিত্রের অধিকারী এবং
তাদের শাসন আমলে তারা যা করেছে সেটি যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই 4 ভাই মিলে এলাকার যত সব যুবতী নারী আছে বা যুবতী মেয়ে আছে তাদেরকে এনে ধর্ষণ করে এখানে একটি কূপে জমা করে রেখে দিত। বুঝেন কতটা খারাপ হলে এবং কতটা হিংস্র মানুষ হলে বা হিংস্র জমিদার হলে এই কাজ করতে পারে। সো এই জমিদার বাড়ি দেখলে আপনার যতটা না ভালো লাগবে তার থেকে বেশি খারাপ লাগবে এর ইতিহাস সম্পর্কে জানলে। এই জমিদার বাড়ি ঘুরে ফিরে দেখলাম এবং এর ইতিহাস সম্পর্কে জানলাম এবং আপনাদেরকে জানালাম, কিন্তু আমি যতবারই জমিদার বাড়ি যাই ততবারই আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে কোথায় গেল সেই জমিদারি হুঙ্কার গর্জন। কিন্তু রয়ে গেছে তো আপনাদের সেই ইতিহাস, যে ইতিহাসগুলো আপনাদেরকে সমাজে ভালো করে কিংবা খারাপ করে। হ্যাঁ, এখনকার বর্তমানে যারা শাসনকর্তা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা মারা যাওয়ার পর যেন 100 বছর পর আপনাদের কেউ গালি না দেয়, ঠিক আছে? এই যে এই জমিদার ছিল, কত হুঙ্কার ছিল, কত গর্জন ছিল তখনকার সময়, কিন্তু এখন তাদের ইতিহাস মানুষ স্মরণ করে, তাদেরকে গালি দেয়। সো আপনারা যারা আছেন, যারা একটু প্রভাবশালী আছেন, তারা এমন কোনো কাজ করবেন না যেন আপনারা মরে যাওয়ার পরও 100 বছর পরও আপনাকে গালি দেওয়া হয়। এই জায়গার সামনের যে অংশটা, সেই অংশটা আসলে আপনার ভীষণ ভালো লাগবে। তো বরাবরের মতো আমার সঙ্গী হচ্ছে এই যে এই মানুষটি, একটা ট্রাভেল চ্যানেল আছে, চ্যানেল নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। তো ফারুক, কিছু বলো তোমার চ্যানেল সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি একটু সিনেমেটিক ওয়েতে ট্রাভেল ভিডিও বানানোর চেষ্টা করি। তো আপনারা যারা সচরাচর ট্রাভেল ভিডিও দেখেন, আমার মনে হয় আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই হচ্ছে ওর চ্যানেলে যাবেন। ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। তো আশা করি ওর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন যে মঠের সামনে দাঁড়িয়ে আছি, এই মঠের নাম হচ্ছে মত্তের মঠ, যেটি নির্মাণ করেছিলেন এখানকার স্থানীয় জমিদার হেমসেম। প্রায় 200 বছর আগে এই মঠটি নির্মাণ করা হয়। এই গ্রামের নাম মত্ত, তাই এই গ্রামের নাম অনুসারে এই মঠের নাম দেওয়া হয় মত্তের মঠ। এই মঠের ইতিহাস নিয়ে অনেকটা দ্বিমত পোষণ আছে। বর্তমানে এখানকার লোকমুখে শোনা যায় যে রাজা হেমসেম তার বাবাকে অনেক ভালোবাসতো। তার বাবার শেষ কীর্ত, মানে তার বাবা মারা যাওয়ার পর তার শেষ কীর্ত এখানেই সম্পন্ন করা হয় এবং তিনি তার বাবাকে এতটাই ভালোবাসতেন যে তার বাবা মারা যাওয়ার পর যেন লোকে 100 বছর তার বাবাকে মনে রাখে, তার জন্যই এই বড় মঠ নির্মাণ করেন। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর এই মঠটি প্রায় 200 ফুট উচ্চতা সম্পন্ন এবং এই মঠটি নির্মাণের জন্য তখনকার এইখানের জমিদার সুদূর ইরাক থেকে মিস্ত্রি এনেছিল। এই মঠটি সম্পর্কে একটি খারাপ ইতিহাস আছে। তখনকার সময় এই মঠের সামনে দিয়ে কেউ নাকি জুতা পরে কিংবা ছাতি মাথায় দিয়ে হেঁটে যেতে পারতো না। যদি ভুলবশত কেউ জুতা পরে কিংবা ছাতি মাথায় দিয়ে এই মঠের সামনে দিয়ে হেঁটে যেত তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হতো। জমিদার হেমসেম মারা যাওয়ার পরে এই মঠের রক্ষণাবেক্ষণ কমতে শুরু করে এবং প্রায় 100 বছর আগে কোন এক ঝড়ের কবলে পড়ে এই মঠের যে উপরের 20 ফুট অংশ, সেই অংশ ভেঙে এই দিঘিতে পড়ে যায় এবং বর্তমানে এই মঠের অবস্থা একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে। আবার কেউ কেউ মনে করেন জমিদার হেমসেম তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো, তার মেয়েকে এই পাশের গ্রামে বিয়ে দেওয়া হয় এবং তার মেয়ে যেন পাশের গ্রাম থেকে এই মঠটি দেখে মনে করে যে সে তার বাবার খুব কাছেই আসে, তার জন্যই এই মঠটি নির্মাণ করেছিলেন। একটা বিষয় লক্ষ্য করবেন, এখানকার যে জমিদার ছিল নেই সেই জমিদারিত্ব, নেই সেই জমিদারের হুঙ্কার, কিন্তু পড়ে আছে এই মঠ। যে মঠটিকে দেখে এলাকার লোকেরা তাকে সহ তার বাবাকে গালি দেয়। তো আপনি এমনই কোনো কাজ করবেন না, বা আমার জন্য দোয়া করবেন আমি যেন এমনও কোনো কাজ না করি যে কাজের জন্য আমার বাবাকে গালি দেয়। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন কোনো কাজ করবেন না এই মঠের মতো যে কাজের জন্য
আপনার বাবাকেও সবাই গালি দিবে। এই মত্তের মঠের পাশে রয়েছে মত্ত উচ্চ বিদ্যালয়, যেটি ছিল এইখানকার যে জমিদার, সেই জমিদারের জমিদার বাড়ি, সেটিকে ভেঙে এখন মত্ত উচ্চ বিদ্যালয় করা হয়েছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে এখানকার জমিদার যতই খারাপ হোক না কেন, কিন্তু এই যে জমিদার বাড়ি সেটি কিন্তু প্রাচীন ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন। সেই বাড়িটাকে ভেঙে মত্ত উচ্চ বিদ্যালয় করা হবে, সেটি আমার বোধগম্য নয়। উচ্চ বিদ্যালয় তো অনেকখানি করা যায়, অনেক আশেপাশে অনেক জায়গা আছে এই গ্রামের, সেখানে করলেও করতে পারতো। কিন্তু প্রাচীন স্থাপনা ভেঙে এই যে উচ্চ বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান করা হবে, এটিতে আমি একমত নয়। কারণ প্রাচীন ঐতিহ্য এবং প্রাচীন স্থাপনাগুলোই শিক্ষারই অংশ। নকশাগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আরও বেশি ভালো লাগবে তখন যখন আপনি ভাববেন যে তখনকার দিনে কোনো যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র হাতের স্পর্শ দিয়ে এত সুন্দরভাবে নকশা এবং ডিজাইন করা হয়েছিল। এই মঠটিতে কয়েকটি ধাপ আছে, যার এক একটিতে এক এক রকমের নকশা। অনেক বিদেশি প্রতিষ্ঠান এই মঠটির সংস্কার করতে চেয়েছিল, কিন্তু এলাকার প্রভাবশালীদের বাধার কারণে সেটি আর করা হয়নি। একটা বিষয় ভাবতেই অবাক লাগে যে এই মঠটি আর কিছু বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বর্তমানে আমি যে জমিদার বাড়ি আছি, এই জমিদার বাড়ির নাম হচ্ছে তেওতা জমিদার বাড়ি। এই তেওতা জমিদার বাড়ির বয়স আনুমানিক 300 বছরেরও বেশি। এই তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। মানিকগঞ্জের শিবলয় উপজেলায় তেওতা জমিদার বাড়িতে কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়তমা প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সপ্তদশ শতাব্দীতে। কারণ সপ্তদশ শতাব্দীর সময় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তখনকার একজন কিশোর বয়সের ছেলে পাঁচু সেন। তিনি খুবই দরিদ্র ছিলেন, তিনি তামাক ব্যবসায় প্রচুর পরিমাণ টাকা বা অর্থ উপার্জন করেন এবং এই এলাকার জমিদারিত্ব কিনে নেয় এবং তারপরে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তো চলুন এই জমিদার বাড়ি ঘুরে ফিরে তার ইতিহাস আরও জেনে আসি। অনেকেই হয়তো ভেবে থাকবেন বা অনেকেই হয়তো ভেবে নিয়েছেন যে এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি, কিন্তু না, এটি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ি হচ্ছে তার পাশের গ্রামে। কিন্তু এইখানে কাজী নজরুল ইসলাম তার স্ত্রীর সাথে বা তার প্রেমিকার সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। কারণ এই রাজবাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে তারা খুনসুটি করেছে এবং পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের ঘাটলায় বসেও তারা তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে উপভোগ করত। সো এইখানে আসলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে, কারণ এখানে কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের অনেক সুন্দর মুহূর্তে কাটিয়েছে। আপনি যখন এখানে আসবেন আর সেই কথা ভাববেন যে আমি যেখান থেকে হেঁটেছি সেখান থেকে কাজী নজরুল ইসলাম হেঁটেছে, তার সহধর্মিণী হেঁটেছে বা তার প্রেমিকাকে নিয়ে হাত ধরে হেঁটেছে, তখন বিষয়টা কেমন লাগবে? আমার কিন্তু খুব ভালোই লাগছে, কারণ আমি হাঁটতেছি আর এই বিষয়টাকে খুব এনজয় করতেছি বা উপভোগ করতেছি। সো আপনি যদি আসেন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, এই ফিলিংসটা আপনারা নিবেন, এই হাতে হাত ধরে হাঁটবেন, এখানে এসে একটু খুনসুটি করবেন, দেখবেন আপনার ভীষণ 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 ভালো লাগবে। নিজেকে একটু হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মনে হবে। কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রেমের সাক্ষী এই তেওতা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি।
পিতা বসন্ত সেনের ভ্রাতুষ্পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সখ্যতার কারণে তার বাড়িতে অবাধ যাতায়াত ছিল কবির। সেখান থেকে দুজনের দেখা এবং পরে প্রণয় হয়। প্রায় 7.5 একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি পুকুর। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট 55টি কক্ষ রয়েছে। এখানে একটি নট মন্দির রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরো বেশ কয়েকটি মঠ। জায়গাটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে, কিন্তু এই জায়গাটি দেখে আমার একটু খারাপ লেগেছে, কারণ এই জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই। এই জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে। মানিকগঞ্জের ইতিহাস খুঁজতে খুঁজতে আপনি যদি ক্লান্ত হয়ে যান, আপনার যদি প্রকৃতির একটু প্রয়োজন হয়, তাহলে আপনি চলে আসতে পারেন নাহার গার্ডেনে, কারণ এইখানে আসলে আপনি গ্রামীণ পরিবেশের কিছুটা ছোঁয়া পাবেন। সাটুরিয়ার কামতা গ্রামে এই নাহার গার্ডেনের অবস্থান। আপনি যদি এখানে আসেন, ফার্স্ট অফ অল আপনাকে 50 টাকার টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। অ্যান্ড আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে আপনার কিন্তু একটু ভালো লাগবে না। আর আপনি যদি ভিডিও করতে আসেন তাহলে তো আপনাকে অনেক পেইন নিতে হবে, কারণ আপনি যেইখানেই ক্যামেরার ফ্রেম ধরবেন সেইখানেই দেখবেন যে কোনো একজন কপতি তাদের রোমাঞ্চকর মুহূর্ত পার করতেছে বা তারা একটু অন্য জগতে হারিয়ে যাচ্ছে। সো এখানে যারা একটু আলাদা সময় স্পেন্ড করতে চান বা প্রিয় মানুষটাকে নিয়ে একটু সময় কাটাতে চান, কিংবা বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসতে চান, তারা কিন্তু আসতে পারেন। খুব সুন্দর একটা রোমাঞ্চকর একটা পরিবেশ পাবেন, গ্রামীণ একটা পরিবেশ পাবেন, এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলনার রাইড রয়েছে যেগুলোতে চড়ে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে। সো এটি কাদের জন্য? এটি যারা শহরে থাকেন, শহরের কোলাহল পরিবেশে থাকতে থাকতে বোরিং হয়ে গেছেন, যারা একটু প্রশান্তি পেতে চান, তারা কিন্তু এই নাহার গার্ডেনে আসতে পারেন। আমার পিছনে অনেকগুলো হরিণ দৌড়াদৌড়ি করছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা দেখতে খুবই ভালো লেগেছে। অ্যান্ড মনে হচ্ছে কি আমি সুন্দরবনের মধ্যে আছি। সুন্দরবনে যেমন গেলে আপনার হরিণকে খুব কাছ থেকে দেখা যায়, ধরা যায়, ঠিক এখানে আসলে ওইরকম একটা ফিল পাবেন। যদিও ধরা না গেলে ওইরকম একটা ফিল পাবেন যে আপনার সামনে হরিণগুলো একেবারে মনের আনন্দে দৌড়াদৌড়ি করবে। আর সত্যি কথা বলতে নাহার গার্ডেন আমার এসে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু এইখানের এই হরিণগুলোকে দেখে আসলে ভীষণ 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 ভালো লেগেছে। আপনি যদি নাহার গার্ডেনে আসেন, অবশ্যই হরিণের সাথে কিছু সময় ব্যয় করবেন, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে কোলাহলমুক্ত শান্ত গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহে কিছুটা সময় কাটানোর জন্য নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা। রয়েছে প্রায় 3000 পাখির বিভিন্ন রকমের আবাস। এদের মধ্যে উল্লেখযোগ্য 20 প্রজাতির টিয়া, 15 প্রজাতির ঘুঘু, বাজরানা, লালবাট, প্যারেট, ম্যাকাও ইত্যাদি। এছাড়াও আরও আছে বানর, উট, হরিণ ও ইমু পাখি। আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক, যেখানে বসে শিশুরা মনের আনন্দে তাদের সময় কাটাতে পারবে। বা অন্যান্য অনুষ্ঠানের আয়োজনের জন্য পার্কটিতে 7টি আলাদা পিকনিক স্পট আছে। এই গার্ডেনে পিকনিক ছাড়া বিনোদনের উদ্দেশ্যে টিকিট কেটে যে কেউ প্রবেশ করতে পারবে। প্রবেশ মূল্য 50 টাকা। এখানে কার পার্কিং এর জন্য আলাদা অর্থ প্রদান করতে হয়। প্রাইভেট কার বা মাইক্রোবাসের জন্য পার্কিং চার্জ 50 টাকা, বাস পার্কিং এর জন্য চার্জ 90 টাকা এবং বাইক পার্কিং এর চার্জ হচ্ছে 20 টাকা। বর্তমানে আমার
পিছনে যে জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি বেতিলা উপজেলায় বা সদর উপজেলায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই অঞ্চলের নাম অনুসারে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় বেতিলা জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি এই বেতিলা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে ঠিক তেমন একটা জানা যায়নি, কিন্তু লোকমুখে কিছু ইতিহাস প্রচলিত আছে।